এবার ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ হলেন বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলী আক্তার নামের এই ক্রিকেটারকে সব ধরনের ক্রিকেট ও ক্রিকেট কার্যক্রম থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ফিক্সিং সংক্রান্ত ৫টি ধারা ভঙ্গের দায়ে এ শাস্তি পেয়েছেন তিনি। আইসিসির দুর্নীতি দমন ইউনিটের কাছে দায় স্বীকার করে নিয়েছেন সোহেলী। তবে কেবল সোহেলী নয়, এর আগেও আরও বেশ কয়েকজন ক্রিকেটার ফিক্সিং করে দেশের বদনাম রটিয়েছে। তাদের সম্পর্কেও জানাবো ভিডিওতে। তবে শুরুতে সোহেলীর বিষয়টি পরিষ্কার করা দরকার। জানা গেছে ৩৬ বছর বয়সী ডানহাতি ব্যাটার সোহেলী আক্তার রাজবাড়ির সন্তান। সোহেলী বাংলাদেশ নারী দলের হয়ে ২টি ওয়ানডে খেলেছেন। ২০১৩ সালে তার অভিষেক হয় ও ২০১৪ সালে শেষ ওয়ানডে খেলেন। দেশের জার্সিতে তিনি ১৩টি টি-20 খেলেছেন, যার প্রথমটি ২০১৩ এবং শেষটি খেলেছেন ২০২২ সালে ১০ অক্টোবর। জাতীয় দল থেকে বাদ পড়ার পর এই ক্রিকেটার ২০২৩ টি-20 বিশ্বকাপের সময় তৎকালীন জাতীয় দলের ক্রিকেটার লতা মণ্ডলকে ম্যাচ বা স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেন, কিন্তু লতা ওই প্রস্তাবে সাড়া দেননি। তিনি আকসুকে বিষয়টি জানিয়ে দেন। ওই সময় সোহেলী সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছিলেন তিনি সতীর্থ লতাকে মজা করে মিথ্যা প্রস্তাব দিয়েছিলেন মাত্র, যে কারণে নিজে ফেঁসে যাচ্ছেন। সত্য নাকি মিথ্যা প্রস্তাব সেটা জানা যায়নি, তবে তিনি ফেঁসে গেলেন এটাই সত্যি। তার নিষেধাজ্ঞা চলতি মাসের ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। জানা যায় তিনি ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন তিনি। সোহেলীর আইসিসির দুর্নীতি বিষয়ে ২.১.১ ধারা ভেঙেছেন। সেখানে তিনি ম্যাচ বা স্পট ফিক্সিং করতে প্ররোচিত করেছেন। ২.১.৩ ধারা ভেঙেছেন, যেখানে বলা হয়েছে তিনি ম্যাচ পাতানোর জন্য অন্যকে উৎসাহিত করার দরুন অর্থ বা পুরস্কার নিয়েছেন কিংবা চেয়েছেন। আইসিসির প্রতিবেদনে ২.১.৪ ধারা ভঙ্গের কথা বলা হয়েছে, যেখানে তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাউকে ম্যাচ বা স্পট ফিক্সিংয়ে সম্পৃক্ত হতে উৎসাহিত করেছেন বা প্ররোচিত করেছেন। ২.৪.৪ ধারায় বলা হয়েছে আইসিসিকে তিনি তদন্তের স্বার্থে তথ্যাদি দিতে ব্যর্থ হয়েছেন। ২.৪.৭ ধারায় বলা হয়েছে এই নারী ক্রিকেটার তদন্তে বাধা দিয়েছেন, তথ্য দিতে বিলম্ব করেছেন বা তথ্যাদি নষ্ট করার চেষ্টা করেছেন। এর আগে ২০১৮ সালে জোয়ারিদের কাছ থেকে ৩ বার অনৈতিক প্রস্তাব পাওয়ার পর তা ফিরিয়ে দেন সাকিব আল হাসান। বিসিবিকেও এ বিষয়ে কোনো তথ্য জানাননি বিশ্বের অন্যতম এ সেরা অলরাউন্ডার। এ কারণে ২০১৯ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। তবে সাকিব ভুল স্বীকার করায় তা কমিয়ে ১ বছর করা হয়। বাকি ১ বছরের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। আইসিসি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ৩টি অভিযোগ আনা হয় সাকিবের বিরুদ্ধে। ৩ ম্যাচে সাকিবের কাছে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানতে পারে আইসিসি এবং সেসব বিষয় তারা প্রমাণও সংগ্রহ করে। ১. ২০১৮ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কা জিম্বাবুয়েকে নিয়ে বাংলাদেশের যে ত্রিদেশীয় সিরিজ হয়েছিল কিংবা ২০১৮ আইপিএলে প্রথম ফিক্সিংয়ের প্রস্তাব পান সাকিব, কিন্তু এ বিষয়ে তিনি আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটকে কোনো কিছুই জানাননি। ২. একই ধারার অধীনে অপরাধ। ২০১৮ সালের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের সময় আরও একটি ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু সে বিষয়েও তিনি আইসিসিকে অবহিত করেননি। ৩. ২০১৮ সালের ২৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ এবং কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার ম্যাচেও ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন সাকিব, কিন্তু সে বিষয়েও তিনি আইসিসি কিংবা সংশ্লিষ্ট দুর্নীতি দমন সংস্থাকে কিছুই জানাননি। এসব ছাপিয়ে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় অঘটনটি ঘটিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। ২০১৩ সালে মোহাম্মদ আশরাফুল শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন। বিপিএলে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠার পর আশরাফুল এ বিষয়ে স্বীকারোক্তি দেন এবং জাতির কাছে ক্ষমা চান। পরে ফিক্সিংয়ের অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে ৮ বছরের নিষেধাজ্ঞা পান জাতীয় দলের একসময়ের সবচেয়ে বড় এ তারকা, যে সাজা পরবর্তীতে কমে ৫ বছরে নেমে আসে। এতে করে দীর্ঘ ৫ বছর ৯ মাস ক্রিকেট খেলতে পারেননি তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটেও ফিরেছিলেন তিনি, খেলেছেনও ভালো, কিন্তু বয়স বেড়ে যাওয়ায় আর দলে ফিরতে পারেননি। এর বাহিরে জাতীয় দলের একসময় তারকা অলরাউন্ডার নাসির সরাসরি ফিক্সিং করেননি, কিন্তু ফিক্সিং সংশ্লিষ্ট কাজের জন্য ২ বছরের নিষেধাজ্ঞায় আছেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে আইসিসির দুর্নীতি দমন বিভাগের আনা অভিযোগে অভিযুক্ত হন ২০২৪ সালে এসে। দীর্ঘ তদন্তে নাসির ৩টি অভিযোগ স্বীকার করেছেন। এজন্য তাকে ৬ মাস স্থগিতসহ ২ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। আইসিসির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী নাসির নিযুক্ত দুর্নীতি দমন কর্মকর্তার কাছে একটি উপহারের রসিদ প্রকাশ করতে ব্যর্থ হন,
যেটা তাকে দেওয়া হয়েছিল। এটি ছিল একটি নতুন আইফোন 12, যার দাম $750। ধারণা করা হয় নাসির এটি ফিক্সিং করে পেয়েছেন। তিনি নতুন আইফোন 12 এর মাধ্যমে দুর্নীতির কাছে জড়িত হতে যে পদ্ধতি বা আমন্ত্রণ পেয়েছিলেন সেটির বিশদ বিবরণ আইসিসি দুর্নীতি দমন কর্মকর্তার কাছে প্রকাশ করতে ব্যর্থ হন। এজন্যই তিনি নিষিদ্ধ হয়েছেন। ফিক্সিংয়ে দেশকে কলঙ্কিত করা আরেকটি নাম শরীফুল হক প্লাবন, যদিও তাকে খুব বেশি লোকে চিনেন না। 2012 সালে বিপিএলের এক ম্যাচে স্পট ফিক্সিংয়ের জন্য দোষী সাব্যস্ত হওয়ার পরে জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে বিসিবি। পরে ম্যাচ পাতানোয় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে আজীবন নিষিদ্ধ করা হয়। এতে করে নিষেধাজ্ঞার মধ্য দিয়ে শেষ হয় তার ক্রিকেট ক্যারিয়ার। বাংলাদেশের হয়ে 1998 সালে একটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। ক্রিকেটারদের বাহিরে বাংলাদেশের একজন আম্পায়ারও দেশের সম্মানহানি করেছেন। 2012 সালে আইসিসি টি-20 বিশ্বকাপে এক টিভি সাংবাদিক জোয়ারি সেজে নাদির শাহসহ বেশ কয়েকজন আম্পায়ারকে ম্যাচ পাতানোর প্রস্তাব দেন। এ সময় অর্থ পেলে মাঠে যে কোনো সিদ্ধান্ত দিতে রাজি হন তারা। তবে সেই অভিযোগ অস্বীকার করেন নাদির শাহ। অভিযোগ ওঠায় 2013 সালে তাকে 10 বছরের জন্য নিষিদ্ধ করে বিসিবি। তবে তার আবেদনের প্রেক্ষিতে 2016 সালে তার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয় এবং ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করার অনুমতি পান নাদির শাহ। এসবের বাহিরে সদ্য সমাপ্ত বিপিএলে বেশ কয়েক বাংলাদেশি ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের সন্দেহ তৈরি হয়। এ তালিকায় এনামুল হক বিজয়, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফুদ্দিনের মতো তারকাদেরও নাম ছিল। বিশেষ করে বিতর্কের জন্ম দিয়েছিল সাইফুদ্দিনের বোলিংয়ের অস্বাভাবিকতা। টিভিতে সম্প্রচারিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, বিপিএল চলাকালীন 10 জন ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে তদন্তের আওতায় আনা হয়েছে। এর মধ্যে সাইফুদ্দিনের নামও এখন অন্যতম আলোচ্য বিষয়। রিপোর্ট অনুযায়ী সাইফুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি খুলনা রংপুর ম্যাচে সন্দেহজনক বোলিং করেছেন। ওই ম্যাচে সাইফুদ্দিন 1 ওভারে 3টি নো বল এবং 2টি ওয়াইড করেছেন, যা একজন অভিজ্ঞ ক্রিকেটারের জন্য চরম অস্বাভাবিক। তার একটি নো বল এতটা উঁচু ছিল যে তা ছিল আশঙ্কার সূচক। সাইফুদ্দিনের এই অস্বাভাবিক বোলিং কার্যক্রম মাঠে উপস্থিত রংপুর ম্যানেজমেন্টের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং তার বিরুদ্ধে সন্দেহ বেড়ে যায়। রংপুর ম্যানেজমেন্টের সদস্যরা জানিয়েছিল সাইফুদ্দিনের বোলিং নিয়ে তারা যথেষ্ট চিন্তিত ছিলেন। মাঠে তাকে দেখে তারা হতাশা প্রকাশ করেছেন এবং সে সময় নুরুল হাসান সোহান, সানি তামিম সহ অন্যান্য সদস্যরা সাইফুদ্দিনের নো বল নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বোলিংয়ের সময় টেলিভিশনে যারা দেখছিলেন তাদের মধ্যেও এ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। বর্তমানে সাইফুদ্দিনের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে তা বিসিবি তদন্ত করছে। এর বাহিরে এবারের বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে থাকা এনামুল হক বিজয়ের দিকেও ধেয়ে গেছে অভিযোগের তীর। সে অভিযোগও বেশ গুরুতর। স্পট ফিক্সিংয়ের অভিযোগ, ইচ্ছাকৃত মেরে খেলা, আবার বাজিকরদের অনুরোধে ধীর খেলা, এমন 3টি স্পট ফিক্সিংয়ের অভিযোগ এনামুল হক বিজয়ের বিরুদ্ধে। সে কারণে এবার তার দেশ থেকে নিষেধাজ্ঞা জারি হয়েছে বলেও গুঞ্জন রটে। তবে অভিযোগটি এখনও প্রমাণিত হয়নি। সুপ্রিয় দর্শক, আগেরগুলো না হয় মেনে নিলাম, কিন্তু বিজয় ওই সাইফুদ্দিনও কি ফিক্সিং করতে পারে? এটা কি আপনি বিশ্বাস করেন? হ্যাঁ বা না লিখে কমেন্টে জানিয়ে দিন মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।